যখনই প্রথমে বাধা পড়লো না তখনই বুঝতে হবে যে কিছু একটা বাজে ইঙ্গিত আছে। আমার মন চাইছিল না আজকে ট্রেকিং করার জন্য। তুমি ভাবো কি গভীর জঙ্গল এখানে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, বড় বড় গাছ। এইখানে তো কতবার যে গাড়িটাকে ঠেলাঠেলি চলছে। সারাটা দিন চললো, কালকে চললো গাড়ি, এখন ওদের উঠাবো, ওই সময় একই কেস। খুব আস্তে ওই ঘাপটি মেরে জঙ্গলের মধ্যে রাইনো বসে আছে। একটা হাতির কম ক্ষমতা দেখো, জঙ্গল গাছ সব চুরমার করে দিচ্ছে ভেঙে। ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিনে বাতাবাড়ি থেকে আমরা সদল বলে এসে পৌঁছেছিলাম জলদাপাড়াতে। বিকেলের জঙ্গল সাফারিতে এক দুর্দান্ত অভিজ্ঞতা সাক্ষী হয়েছিলাম। ছিল রকমারি সব খাওয়া দাওয়ার আয়োজন। অনেক রাত পর্যন্ত টর্চ জেলে সিসামারা নদীর বাঁধে নৈশ অভিযানের মধ্যেই খোঁজার চেষ্টা করেছিলাম অদূরে ওই জঙ্গলে জ্বলন্ত চোখ জোড়ার উপস্থিতি। তারপর খাওয়া দাওয়া সম্পূর্ণ করে স্বভাবতই ঘুমোতে একটু বেশি রাত হয়েছিল। পরের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে নতুন গন্তব্যের পথে রওনা দেওয়া যেত ঠিকই, কিন্তু গতকাল রাত্রে খাওয়ার টেবিলে এক নতুন পরিকল্পনার জন্ম নেয়। মলয়দা অনেক কষ্টে ম্যানেজ করেছে 4খানা টিকিট। এখানে তো 2টো হাতি মাত্র, এক একটা হাতিতে 4জন করে। আমাদের 4টে টিকিট অনেক কষ্ট করে ঝামেলা ঝঞ্ঝাট করে ম্যানেজ করেছে। 4:30 সাফারি, আমাদেরকে 5:30 বেরোতে হবে। ঠিক সেই কারণেই রাতের ঘুম স্যাক্রিফাইস করে আজ ডুয়ার্স ভ্রমণের চতুর্থ দিনে সাত সকালেই বেরিয়ে পড়া। যাচ্ছি ওই জলদাপাড়া শালকুমার গেটে, যেখান থেকে আমাদের হাতি সাফারি হবে। জলদাপাড়ার জঙ্গলে এই হাতি সাফারির ক্রেজ কিছু আলাদাই। যদিও আমাদের আজকের গল্পের মেন ফোকাস বক্সাফোর ট্রেকিং এবং জয়ন্তী নদীর ধারে একটা রাত কাটানো। আজকের এই পর্ব হয়তো বক্সা কিংবা জয়ন্তী অভিযানের শেষ ব্লগ, কারণ ইতিমধ্যে গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে জয়ন্তী নদীর ধারে যে সমস্ত রিসর্ট বা হোমস্টেগুলো রয়েছে সেগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, যার মারাত্মক প্রভাব পড়বে আগামীর পর্যটনে। পর্যটন তার দিশা খুঁজে পাবে না হারাবে তা আমার জানা নেই, কিন্তু 25শে নভেম্বরের সকালে জলদাপাড়ার এই শালকুমার গেটে এসে দেখি সাফারির 2খানা হাতি তখন জল খেতে ব্যস্ত। 4জন ট্যুরিস্ট এই কাঠের তৈরি মঞ্চে ওঠার পর টিকিট কাউন্টার থেকে ইস্যু করা হাতি সাফারি স্লিপ দেখিয়ে হাতিতে চড়তে হয়। খরচ মাথাপিছু 1200 টাকা। টিকিট আগের দিন বিকেল 6টার সময় বুকিং করতে হবে এই শালকুমার গেটের কাউন্টারে। বর্তমানে এখানে 2টো হাতি রয়েছে, একটাতে 4জন করে মোট 8জন ট্যুরিস্ট এই মর্নিং সাফারি করতে পারবে। সঙ্গে যদি আপনাদের ছোটো বাচ্চা থাকে কোনো অসুবিধা হবে না, কারণ স্পেস অনেকটাই থাকে। মোট 5টা হাতি সাফারি হয়। হলং থেকে হচ্ছে 3টে, ওটা আবার অনলাইন বুকিং। আর এখান থেকে অফলাইন বুকিংয়ে মানে স্পট বুকিং হচ্ছে 2টো। ধরুন আপনি আজকে সাফারি করবেন, সেক্ষেত্রে কিন্তু আগের দিন বিকাল 6টার সময় এসে আপনাকে এখানে টিকিট কাটতে হবে। আমরা সাওয়ারি হয়েছি, এটার নাম হচ্ছে মেনগা, আর পেছনে যে হাতিটা আসছে ওটা হচ্ছে ললিতা। 2টো হাতি অত্যন্ত ধীরগতিতে প্রবেশ করছে এই ঘন জঙ্গলে। এই পথ তাদের পরিচিত। মাহুতের মুখে গল্প শুনেছিলাম এই সাফারির হাতিগুলো সব ফিমেল হাতি। পুরুষ হাতি দিয়ে সাফারি করানো হয় না, কারণ তারা একটু মেজাজি হয়। আর সাফারির হাতিকে অনেক দিন ধরেই ট্রেনিং করাতে হয়। শুধু সাফারি নয়, এই হাতিগুলো ব্যবহার করা হয় জঙ্গলে পেট্রোলিংয়ের কাজে। আমরা যারা সাফারি করতে যাই তাদের অনেকেরই ইচ্ছে থাকে কোনো ওয়াইল্ড অ্যানিম্যালকে ক্যামেরাবন্দি করা। যে ইচ্ছেটা আমাদেরও ছিল। কার সাফারির সঙ্গে হাতি সাফারির পার্থক্য এখানেই যে জঙ্গল ঠিক কতটা ঘন এবং দুর্গম সেটা এই হাতি সাফারি করার সময় একমাত্র স্পষ্ট বোঝা যায়। হলংয়ের হাতিগুলো আছে ওই দিক থেকে, হলং বাংলোটা আছে ওই দিকে, আর আমরা যাবো হচ্ছে এদিক থেকে। ওদিক থেকে একটা পার্টি আসে, এদিক থেকে একটা পার্টি যায়। আর হাতিতে আসলে অ্যানিম্যাল স্পট করার সম্ভাবনার জন্যই বেশি, কারণ এখন তো কোনো চিৎকার নেই। জিপ টিপ আসলে যেমন একটা আওয়াজ হয়, মাটি কিছুটা কাঁপে। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটা নালা পেরিয়ে আমাদের হাতি দুটো প্রবেশ করলো গ্রাসল্যান্ডে। চারিদিকে জঙ্গলে ঘেরা এই গ্রাসল্যান্ডগুলোতে প্রায়শই দেখা মেলে জলদাপাড়ার গন্ডারের, কিন্তু সেদিনের গল্পটা একটু অন্যরকম ছিল। এই সাফারির মধ্যে এখন অবধি আমরা একটা হরিণের দেখা পেয়েছি, আর কোনো কিছু দেখা পাইনি। তবে হঠাৎ করে জঙ্গলি হাতি চিৎকার শুনছিলাম, মুহূর্তে না জঙ্গলের পরিবেশটা পাল্টে গেল। ওই জঙ্গলি হাতিগুলো যেদিক থেকে ডাকছে সেটা অনুসরণ করেই আমাদের মাহুত হাতিকে নিয়ে চলল। এদিকে জঙ্গল এতটাই ঘন যে গাছগুলো আমাদের প্রায় ছুঁয়ে ফেলেছে। পায়ে চলা পথও আচমকাই উধাও হয়েছে। দেখো আমাদের পা, দেখো জঙ্গল গাছ আমাদের বুক সমান চলে এসছে। এবার কোন দিকে যাচ্ছি, কোন দিকে যেতে হবে জানে ওই মাহুত আর এই সাফারি হাতি। কানে আসছে হাতির পায়ের চাপে মরমর করে ভেঙে যাওয়া জঙ্গলি গাছের আর্তনাদ। একটা হাতির কম ক্ষমতা দেখো, জঙ্গল গাছ সব চুরমার করে দিচ্ছে ভেঙে। আমরা জঙ্গলের চরিত্র নিয়ে আলোচনা করছি, এমন সময় মাহুত বলে, আস্তে, ওই সামনের জঙ্গলে একটা রাইনো আছে। রাইনো পেয়ে গিয়েছি। আমাদের মাহুর সাহেব বলেছে যে চিৎকার করবেন না, খুব আস্তে।
ওই ঘাপটি মেরে জঙ্গলের মধ্যে রাইনো বসে আছে। যদিও আমাদের অনভিজ্ঞ চোখ প্রথমে কিছু খুঁজে না পেলেও পরে জঙ্গলের আড়ালে নজরে এলো একটা বিরাট রাইনোর উপস্থিতি। শান্ত জঙ্গলে আচমকাই এই হাতির আগমনে রাইনো বড্ড বিরক্ত। জলদাপাড়া জঙ্গল কখনো কখনো হতাশ করে না, বললাম না। আমরা গল্প করছি, ভাবছি কিছু দেখা পেলাম না, ঠিক আছে এখন তো ফিরে যাচ্ছি। হঠাৎ আমাদের মাহুর সাহেব বলছে যে ওই দেখুন সামনে গন্ডার। এই গাছের ফাঁকে কোথায় গন্ডার আছে, কোথায় বাইসন আছে কেউ বুঝতে পারবে না। গন্ডারটা আছে, এর মধ্যেই আছে কোথাও। এই পরিস্থিতিতে মনের অ্যাডভেঞ্চার বলছিল হাতিটা যদি ওই গন্ডারকে তাড়া করত তাহলে বেশ হতো, কিন্তু হাতির তুলনায় গন্ডারের গতি অত্যন্ত দ্রুত, তাই আরও গভীর জঙ্গলে সে নিজেকে লুকিয়ে ফেলল। তাছাড়া ওরা যদি সংখ্যায় বেশি থাকে এবং আচমকাই আক্রমণাত্মক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। আর মনের মধ্যে কত প্রশ্ন উকি দিচ্ছিল, হাতির পায়ে কি কখনো কাঁটা ফুটতে পারে, সাপ কি হাতিকে কামড়াতে পারে, এইসব। ফেরার পথে নজরে এলো জঙ্গলে ঘেরা ছোট্ট একটা জলাশয়, আশেপাশে গন্ডারের পায়ের টাটকা ছাপ, যেটা বলে দিল বেশ কিছু সময় আগেও এই জায়গায় ঘোরাফেরা করেছে একাধিক গন্ডার। এই জন্য যে কোনো ফরেস্টে না গরমকালে অ্যানিম্যাল স্পট করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, কারণ গরমকালে ভেতরে যে ওয়াটার রিসোর্সগুলো রয়েছে সব শুকিয়ে যায়। ঘণ্টা খানেকের এই হাতি সাফারি শেষ করে হাতিকে মন মতো দক্ষিণা দিয়ে তারপর আবারও আমরা পথ ধরলাম রিসর্টে ফিরে যাওয়ার। অনেক দর্শক বন্ধু জানতে চান এত জার্নি করার পরেও কিভাবে আমার শরীরে এনার্জি থাকে, শরীরে ভিটামিন কিংবা এনার্জির যোগান দেয় বিভিন্ন রকম ফল কিংবা ফলের জুস। সেই কারণে আমি অর্ডার করে নিয়েছি আগারোর রেজেন্সি ইলেকট্রিক সিট্রাস জুসার। তাহলে আসুন একবার দেখে নিই কীভাবে ব্যবহার করতে হয় এই ইলেকট্রিক জুসার কিংবা কি কি রয়েছে এই জুসারের ফিচার। এই জুসারে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল 350 ওয়াট 100% কপার মোটর উইথ কম্প্যাক্ট ডিজাইন। ওপরের দিকে রয়েছে অ্যালুমিনিয়ামের লিভার, সেই সাথে রাবার গ্রিপ। এর সাথেই আসে দুরকম সাইজের কোন, যেটার সাহায্যে বিভিন্ন ধরনের ফলের জুস এক্সট্র্যাক্ট করা যায়। ছোট কোন ব্যবহার করার সময় ওটা জুসারের ওপরই লাগাতে হবে, আর বড় কোন ব্যবহার করার সময় ছোট কোণের ওপরেই ওই বড় কোণটাকে প্লেস করতে হবে। সঙ্গেই রয়েছে স্টেনলেস স্টিলের ফিল্টার, ব্যবহার করার পর যেটাকে খুব সহজেই পরিষ্কার করা যায়। রয়েছে অ্যাডজাস্টেবল পাল্প ফিল্টার, জুস এক্সট্র্যাক্ট করার সময় পাল্প বেশি বা কম করার ক্ষেত্রে এই ফিল্টার অ্যাডজাস্ট করে ইউজ করতে হয়। 650 ml এর জুস ট্যাঙ্কের একদিকে রয়েছে স্পাউট, যদি জুস ট্যাঙ্কে স্টোর করতে হয় সেক্ষেত্রে স্পাউটের মুখটা উপরের দিকে রাখতে হবে, আর সরাসরি গ্লাসে জুস চাইলে স্পাউটের মুখটা নিচের দিকে নামাতে হবে। নিচের দিকে রয়েছে অ্যান্টি স্কিড বেস, কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে 6 অ্যাম্পিয়ারের পাওয়ার প্লাগ, আর সেই সঙ্গে রয়েছে ইউজার ম্যানুয়াল। আগারোর এই ইলেকট্রিক জুসারে প্রথমেই আমি বানাবো মুসাম্বির জুস। এর জন্য প্রথমে কয়েকটা মুসাম্বি কাট করে নিলাম। মুসাম্বির একটা পিস কোণের ওপরে রেখে লিভারটা নিচের দিকে প্রেস করতেই জুস এক্সট্র্যাক্ট হওয়া শুরু। জুস এক্সট্র্যাক্ট করার সময় উপরের এই লিভারের প্রেশার আমরা প্রয়োজন মতো বাড়াতে কিংবা কমাতে পারি। আর জুস এক্সট্র্যাক্ট করার সময় মুসাম্বির বীজগুলো ক্রাশ করে না, অটোমেটিক্যালি আলাদা হয়ে যায়, তাই জুসও তেতো হয় না। মুসাম্বির এই ফ্রেশ জুস বানানোর পর এবারে আমরা বানাবো কমলা লেবুর জুস। কমলা লেবুগুলোকে কেটে নিয়ে টুকরোগুলো কোণের ওপরে রাখবো। তবে কমলা লেবুর জুস তৈরি করার সময় আমরা পাল্প ফিল্টার ইউজ করব, জুসের সাথেই যাতে পাল্পও এক্সট্র্যাক্ট হয়। ব্যবহার করার পর এই জুসারের প্রত্যেকটা পার্টস খুলে ধুয়ে মুছে আবারও পরবর্তী সময়ে ব্যবহার করা যায়। আগারোর এই ইলেকট্রিক জুসার যারা আপনারা পারচেস করতে চান, লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। রিসর্টে ফিরে আসার পর চা আর বিস্কুটের আড্ডার মাঝেই জানলাম আমাদের অনুপস্থিতিতে ওই 22 জন তরুণ বিছানা ছেড়ে অনেক আগেই ঘুম থেকে উঠে তাদের ফোনে ক্যাপচার করেছে সিসামারা নদীর ধারে আজকের সূর্যোদয়। আসলে ইউথ জেনারেশন সারা রাত ফোন ঘেটে সকালে অনেক দেরি করে ওঠে, এটা হয়তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা বেড়াতে যেতে ভালোবাসে। কম বয়সী ছেলেরা বহুত রাত অবধি ফোন কাটে, সকালবেলায় দেরিতে উঠে ঘুরলাম, উঠ থেকে উঠলাম, পারছি না। এই টিমে যারা এসেছে না তারা কিন্তু সবাই প্রচুর অ্যাক্টিভ, বরং এখানে ওরা আগে রেডি হয়ে যাচ্ছে, আমি লেট করছি। মানে ওরা সবাই কিন্তু বিভৎস অ্যাক্টিভ, এবং ওরা যে বেড়াতে এসছে, বেড়াতে যাওয়ার যে একটা মানুষের চার্মিং থাকে যে আমাকে সকালে উঠতে হবে, আমাকে সাফারি দিতে হবে, সকালে উঠতে আমাকে সানরাইজ কভার করতে হবে, কি আমাকে এইটা কভার করতে হবে, ওইটা কভার করতে হবে, সবাই কিন্তু বিভৎস অ্যাক্টিভ। মানে দুর্দান্ত আমাদের স্পেশাল 26 টিম, তাই তো? আর এই চা পানের টেবিলেই আমার সাথে আলাপ হয়েছিল আমার এক দর্শক বন্ধু প্রতীকবাবুর সাথে। কোথা থেকে এসেছেন আপনারা? আমি বাটানগর থেকে এসেছেন। ওনাদের আচ্ছা, নমস্কার। আপনাদের কটা রুম ছিল এখানে? আমাদের 2টো রুম। ওনাদের 2টো রুম বুকিং ছিল। তারপরে যাই হোক ওনাদের সাথে কথাবার্তা বলে একটা মানে আলোচনায় এসে পাশের যে প্রপার্টি সেখানে ওনারা শিফট করে গেছেন। তার জন্য কিন্তু আমরা সবাই, মানে আমরা যে 24 জন এসেছি তার কিন্তু আমরা সবাই এই প্রপার্টিটায় মানে নাইট স্টে করতে পেরেছি। তার জন্য থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।
সকাল 9:15টার মধ্যেই টেবিলে হাজির হলো আজকের ব্রেকফাস্ট। লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, রসগোল্লাও আছে। লুচি কার কার পছন্দ? সবার পছন্দ। তবে লুচি তরকারির মায়া ত্যাগ করে দুপা হেঁটে আমি পৌঁছে গেলাম এই রিসর্টের পাশেই সিসামারা নদীর বাঁধে। এই বাঁধের ওপরে রাতের দৃশ্য ঠিক কতটা রোমাঞ্চকর সেটা আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দিনের বেলা এই বাঁধের ওপর থেকে আশেপাশের প্রকৃতি, সেই সঙ্গে সিসাপাড়া নদীকে ঠিক কীরকম লাগে সেটা দেখার পর আগামীতে যারা জলদাপাড়া আসার পরিকল্পনা করছেন তাদের মনে হয়তো আর কোনো দ্বিধা সংকোচ থাকবে না। ওই দিক থেকে বয়ে আসছে সিসামারা নদী। নদীতে এখন জল ভালোই আছে। এই জায়গাটা স্নান করা যেতে পারে কারণ এখানে জলটা কম, কিন্তু ওই দিকটাতে বা এই দিকটাতে কিন্তু নদী খুব গভীর। আর গতকাল আমরা যে ওই অ্যানিমাল স্পট করছিলাম না, যে জায়গাটা দেখাচ্ছিলাম, আমরা লাইট ফেলছিলাম, তো এই হচ্ছে সেই জঙ্গলটা। এই জঙ্গলটা কিন্তু পুরোটাই হচ্ছে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আর এই নদীর ধার বরাবর এই সমস্ত রয়েছে বিভিন্ন রকম কটেজগুলো। এখানে 10টা মনে হয় কটেজ রয়েছে। এই রাস্তা বরাবর চলে গেলে ওইদিকে গ্রাম রয়েছে। দিনের বেলা এই জায়গাটা দেখে যে অনুভূতি, রাত্রের বেলা কিন্তু সম্পূর্ণ অন্যরকম অনুভূতি। নদীর ধার থেকে ফিরে এসে খুব অল্প সময়ের মধ্যেই ব্রেকফাস্ট সম্পূর্ণ করে এবারে রওনা দিলাম জয়ন্তীর উদ্দেশ্যে। সব জোশ মে না, সবাই জোশে আছে ভাই। তোরসা নদীর ব্রিজ পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে 31C ধরে আমাদের পথ চলা শুরু। সকাল 11:15 নাগাদ আমরা এসে পৌঁছালাম চিলাপাতা জঙ্গলের চেকপয়েন্টের সামনে। মোটামুটি এবারের প্রোগ্রামে কিন্তু আমরা টুয়ার্সের যে মেন জঙ্গলগুলো, জলদাপাড়া, গরুমারা, চিলাপাতা, সবগুলো মোটামুটি দেখে নিলাম। চিলাপাতার জঙ্গলকে দুই দিকে রেখে এই রাস্তা সোজা চলে গিয়েছে প্রায় 20 কিলোমিটার দূরে হাসিমারার দিকে। অভ্যাসবশতই জঙ্গলের একদিকে এক দৃষ্টে অনেকক্ষণ ধরে চেয়ে থাকলাম যদি কোনো জঙ্গলি জন্তু চোখের ক্যামেরায় ধরা পড়ে এই আশায়। আমরা শুরু করেছিলাম চিলাপাতা চেকপোস্ট থেকে, শেষ হলো জঙ্গল চিলাপাতার। আর এই জঙ্গলের আরেকটা দিক হচ্ছে, মানে এইদিকে যে চেকপোস্ট রয়েছে সেটা হচ্ছে কোদাল বস্তি। হাসিমারা এয়ারবেসকে একপাশে রেখে আমরা চলেছি আলিপুরদুয়ারের দিকে। এ যাবৎ সবকিছু ঠিকঠাকই চলছিল। আচমকাই আমাদের সামনের গাড়ির টায়ার পাংচার, আর এখানেই আমাদের অনেকটা সময় নষ্ট হলো। গাড়ি ঠিক হওয়ার পর আবারও পথ চলা শুরু। আলিপুরদুয়ার টার্ন থেকে এবার আমাদের গন্তব্য বক্সা ফরেস্টের দিকে। সড়কপথের পাশাপাশিই চলা রেলপথ সোজা কানেক্ট করেছে আলিপুরদুয়ার জংশনের সঙ্গে রাজা ভাত খাওয়াকে। বক্সা টাইগার রিজার্ভে প্রবেশ করার আগে আমাদের পারমিট নিতে হলো। এখানে পারমিটের সিস্টেম হচ্ছে প্রতিদিন প্রতি গাড়ি 480 টাকা এবং প্রতিদিন প্রতি ব্যক্তি 150 টাকা। আমরা 2 দিনের পারমিট নিয়েছিলাম। আমরা যে বক্সা টাইগার রিজার্ভে প্রবেশ করছি তার জন্য এখানে টিকিট নিতে হবে। আর জঙ্গল সাফারির বুকিং কিন্তু এখান থেকেই হয়। এখান থেকে বক্সা দুয়ার হচ্ছে ওই 19 কিলোমিটার মতো, জয়ন্তী হচ্ছে 15 কিলোমিটার। আর এই যে আমরা প্রবেশ করছি বক্সা টাইগার রিজার্ভে, ওই যে ওখানে পারমিশনটা করলাম, তো এটাই চেকপোস্টে দেখাতে হবে। বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের পথ চলা শুরু জয়ন্তীর উদ্দেশ্যে। শুরুতে পরিকল্পনা ছিল আমরা প্রথমে বক্সা ফোর্ট ট্রেক করে তারপর জয়ন্তীতে ফিরে গিয়ে লাঞ্চ করব, কিন্তু গাড়ি খারাপ হয়ে যাওয়াতে অনেকটা সময় নষ্ট হয়। তাই পরিকল্পনার পরিবর্তন করে আমরা আগে জয়ন্তী যাব, এটাই ফাইনাল করি। বেলা 2টো নাগাদ জয়ন্তীর পাশেই আমাদের রিসর্টে এসে চেক ইন করলাম। 2 বছর আগে দেখা জয়ন্তী আর তার আশেপাশের পরিবেশের আজও কোনো পরিবর্তন হয়নি। ভারত ভুটান সীমান্তে এই জয়ন্তী রিভার বেডের আশেপাশে বেশ কিছু রিসর্ট বা হোমস্টে রয়েছে। এই হয়েছে জয়ন্তীতে আমার রুম। এই প্রপার্টিগুলো কিন্তু খুব যে লাক্সারিয়াস তা নয়, ঠিকঠাক যাকে বলে। আর নদীর ধারে এমনি তো এইসব নির্মাণ কদিন পরে ভেঙে টেঙে হয়তো দেবে। শুনছিলাম নাকি ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে যে নদীর ধারে কোনো নির্মাণ করা যাবে না। তো গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই প্রপার্টিতে আমি ছিলাম। এই হচ্ছে সেই মোহনচূড়া প্রপার্টি, নেটওয়ার্ক আছে, 4G কানেকশনও আছে। আজকের মধ্যাহ্নভোজন এই জয়ন্তীতেই, আয়োজনও জবরদস্ত। রয়েছে আর মাছ, সঙ্গে ট্যাংরা মাছ। হেসেলে চলছে তারই হিসেব নিকেশ। একটানা জার্নি শেষে প্রায় সবাই ক্ষুধার্ত, সুতরাং সবাই মিলে মধ্যাহ্নভোজনটা সেরেই ফেললাম। মুসুরির ডাল, লেবু রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, পালং শাক রয়েছে বড়ি দিয়ে, লেবু লঙ্কা পেঁয়াজ রয়েছে, আর আলু ভাজা রয়েছে। ডাল ভাত আলু ভাজা সব জায়গা দিয়ে কমন। আর মাছের সঙ্গে ট্যাংরা মাছ দুটোই ছিল ফ্রেশ, আর রান্নাও হয়েছিল দুর্দান্ত। তাই খাওয়াটা গরু থেকে গুরুতর হয়ে গেল। সব ঠিকঠাক আছে তো? জিও জিও। মাছ যে খাবে না তার জন্য ডিম আছে, ঠিক আছে। সামনে সুন্দর একটা পাহাড়, নদী, তারপর দুর্দান্ত খাওয়া দাওয়া, সত্যি দারুণ। ভরপেট খাওয়া দাওয়ার পর ক্লান্ত শরীরে একটু ঘুমানোর প্রয়োজন বোধ করেছিলাম, কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না যখন শুনলাম সবার সাথে আমাকেও যেতে হবে বক্সা ফোর্ট ট্রেক করতে। আমার যাওয়াটা খুব দরকার কি, ঘুমাতে দে ভাই, একটু ঘুমাতে। এমনিতেও শীতকাল
ছোট দিনের বেলা। বড় বড় গাছের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো তখন ধীরে ধীরে পশ্চিমের পথে অস্তাচলে। জয়ন্তী থেকে আমরা চলেছি সান্তালা বাড়ির দিকে। এই সান্তালা বাড়ি পর্যন্তই গাড়ি যাবে, তারপর ওখান থেকে শুরু হবে বক্সা ফোর্টের ট্রেকিং। এখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। সান্তালা বাড়ি থেকে মারুতি গাড়ি চলে, যেটা আমাদের পৌঁছে দেবে ট্রেকিং রুট পর্যন্ত। খরচ প্রতি গাড়ি আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 500 টাকা। একটা গাড়িতে ক্যাপাসিটি 6 জন করে, আর সঙ্গে গাইড নিতেই হবে, তার খরচ অতিরিক্ত। এই রাস্তায় চলার দরকার মাহিন্দ্রা থার, সেই রাস্তা চলছে অমনি। হালকা হয়ে গেছে, ভারী সামনে জয়েন্ট খুলে এই যাত্রাপথের অভিজ্ঞতা আবারও প্রমাণ করল উত্তরবঙ্গের পর্যটনের অবস্থা ঠিক কতটা সঙ্গীন। গাড়িগুলো কিছুটা পথ ওঠার পর নিজে থেকেই পিছিয়ে চলে আসছে। ছেলেপুলে কেউ গাড়ি থেকে লাফ মারছে, কেউ বা গাড়ি ঠেলে ওপরে তুলছে। নামা কিংবা ওঠা, এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা এসে পৌঁছালাম ট্রেকিং পয়েন্টে। এখান থেকে লেফট চাকা হচ্ছে 5.5 কিলোমিটার, বক্সা ফোর্ট হচ্ছে 2.5 কিলোমিটার। এখান থেকে রাস্তা কিছুটা এরকম পুরো খাড়াই রাস্তা, খাড়াই। রাইট দিকে আছে বক্সা নদী, লেফট দিকে আছে চুনাভাটি নদী। যা কি চুনাভাটি মানে এটা ল্যামস্টোন তৈরি হইতো। বক্সা ফোর্ট ট্রেক করার মাঝেই শেয়ার করি এই ফোর্টের সঙ্গে জড়িত ইতিহাস। কিছুটা গাইডের মুখ থেকে, কিছুটা ইন্টারনেট ঘেটে পাওয়া তথ্য মিলিয়ে মিশিয়ে গল্পটা এইরকম দাঁড়ায়। বক্সা ফোর্টের নির্মাণ করেছিল ভুটানি সেনারা ডুয়ার্সে আক্রমণ চালানোর জন্য। সেই সময় এই দুর্গকে বলা হতো জং। 1661 সালে বাংলা সুবেদার ছিলেন মীর জুমলা, যিনি কিনা মুঘল শাসক ঔরঙ্গজেবের গভর্নর ছিলেন। তার আক্রমণের সময় কুচবিহারের রাজা প্রাণনারায়ণ এই বক্সা ফোর্টেই লুকিয়েছিলেন। 1773 সালে ব্রিটিশরা এই দুর্গ দখল করে নেয়। পরবর্তী সময় 1865 সালে সিনচুলা চুক্তির শর্ত অনুসারে এই দুর্গ ইংরেজদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। শুরুর দিকে এই দুর্গটি ছিল বাঁশের তৈরি। ব্রিটিশরা পরবর্তী সময়ে এটিকে পাথরের দ্বারা নির্মাণ করে। 1930-এর দশকে এই বক্সা ফোর্ট হাই সিকিউরিটি জেল বা ডিটেনশন ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো। আন্দামানে সেলুলার জেলের পরেই এটি ছিল ব্রিটিশ শাসিত ভারতের সবচেয়ে কুখ্যাত এবং দুর্গম কারাগার। অনিল রায়, প্রফুল্ল গুপ্ত, যতীন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো অনেক স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবী এই জেলেই বন্দী ছিলেন। কিংবদন্তি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসও এই কারাগারে বন্দী ছিলেন। 6 দিন বন্দী থাকার পর লামাদের সাহায্য নিয়ে তিনি লামার বেশ ধারণ করে এই বক্সা ফোর্ট থেকে পালাতে সক্ষম হন। বক্সা ফোর্টে থাকাকালীন রাজবন্দীরা রবীন্দ্র জয়ন্তী পালন করেন। রবীন্দ্রনাথ তখন দার্জিলিংয়ে। সেখান থেকেই তিনি লিখে পাঠালেন, অমৃতের পুত্র মোরা, কাহারা শোনালো বিশ্বময়, আত্মবিসর্জন করি আত্মারে, কে জানিল অক্ষয়। 1959 সালে চীনের বিরুদ্ধে তিব্বতের স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হলে অনেক তিব্বতী সন্ন্যাসী ভারতে পালিয়ে আসেন। তখন এই বক্সা ফোর্ট তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীদের পঠন পাঠন কেন্দ্র এবং শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত হতো। 1971-এর পর দীর্ঘ 50 বছর এই ফোর্ট পরিত্যক্ত হয়ে পড়েছিল। পরবর্তী সময় এটিকে সংস্কার করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়, যে সংস্কারের কাজ আজও চলছে। भारत भाग्य विधाता বন্দে মাতরম, জয় হিন্দ। বেলা ফুরিয়ে পাহাড়ে সন্ধে নেমেছে চুপিসারে। বক্সা ফোর্টের কোনো এক পরিত্যক্ত কারাগারে পাতার তৈরি বাঁশিতে আমাদের গাইডের জাতীয় সঙ্গীতের পরিবেশন সেই সব স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যেন নিঃস্বার্থ শ্রদ্ধা নিবেদন। আসন্ন সন্ধ্যায় 22 জনের এই যুবা দল যেন এই যুগে দাঁড়িয়ে সেই জ্বলন্ত বিপ্লবের প্রতিচ্ছবি। দীর্ঘ পথের ক্লান্তি তাদের গ্রাস করতে পারেনি। অন্ধকার পরিবেশ, একপাশে গভীর খাদ, পাথুরে রাস্তা, দাপুতে ঠান্ডা হাওয়া, আর সব প্রতিকূলতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এগিয়ে চলেছে স্পেশাল 26-এর এই টিম। না জানি কোন স্বাধীনতা তাদের অপেক্ষায়। সেদিন সময় শিখিয়েছিল একতা, এক অপরের
পরিপূরকতা, বিপদসংকুল পথে এক অপরের হাত ধরে সাপোর্ট দেওয়া, প্রত্যেকের হাতের মোবাইলের ফ্ল্যাশ লাইট যেন অতীতের যুগ থেকে চলতে থাকা একটা মশাল, যার ক্ষিপ্রতায় হার মানতে বাধ্য হলো পাহাড়ি পথের প্রতিকূলতা। জয়কে নিশ্চিত করেই ট্রেকিং পয়েন্টে সম্পূর্ণ অক্ষত অবস্থায় পৌঁছে ট্রেক শেষ করল স্পেশাল 26-এর এই বঙ্গবাহিনী। আমি বিশ্বাস করি এই মুহূর্তটুকু দেখার পর ডিপ্রেশনে চলে যাওয়া মানুষটার মনেও আবারও ভালো থাকার আশা সঞ্চারিত হবে। বৃদ্ধ বয়সে পৌঁছে আবারও অসার হাত পায়ে সঞ্চারিত হবে অ্যাডভেঞ্চারের অনল। জীবন আবারও স্বাধীনতা খুঁজবে এই প্রকৃতির মাঝে। সময় 5:38 অবশেষে এসে পৌঁছালাম সেই পয়েন্টে যেখান থেকে আমরা গাড়ি ধরে আবারও যাব হচ্ছে নিচে। এই যে ফিরে আসা, এই পথে কিন্তু একাকী ভয় লাগবে, একজন দুজন সত্যি ভয় লাগবে, এবং সঙ্গে কিন্তু লাইট রাখবেন যদি আসেন। সান্তালা বাড়ি পৌঁছে গাইড আর গাড়ির পেমেন্ট সম্পূর্ণ করে আবারও ফিরে চলার পালা জয়ন্তীর দিকে। ফেরার পথে আমাদের একটু সমস্যা হয়েছে। আমরা যে গাড়ি করে এসেছিলাম না, আমাদের এই যে টেম্পো ট্রাভেলার একটা স্টার্ট দিচ্ছে না, কিছু ব্যাটারির প্রবলেম হচ্ছে, মানে তেল যাচ্ছে না। আর এই গাড়িকে যে এই গাড়ি টোয়িং করবে কোনো উপায় নেই, দড়ি ফড়ি বেঁধে, কারণ রাস্তা অনেক ঢালু এখানে। সান্তালা বাড়ি থেকে কিছুটা পথ চলে আসার পর হঠাৎই একটা গাড়ি খারাপ। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এই অন্ধকার জঙ্গলে পড়ে থাকার থেকে ওই 22 জনের সেফলি জয়ন্তীতে পৌঁছে যাওয়াটা খুব দরকার। অগত্যা টিম 22 উঠে পড়ল একটা গাড়িতে। আমরা 4 জন রয়ে গেলাম অন্য কোনোভাবে কোনো গাড়িতে ফিরে আসা যায় সেই চেষ্টায়। এতদিন সারাটা দিন চললো, কালকে চললো গাড়ি, এখন ওদের উঠাবো, ওই সময় একই কেস। জঙ্গল থেকে একটানা ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। মোবাইলের নেটওয়ার্কও এখানে ভীষণ দুর্বল। বারবার মন বলছিল অন্ধকার জঙ্গলে এইভাবে অপেক্ষা হয়তো সেফ নয়। অনেক অপেক্ষার শেষে সান্তালা বাড়ির দিক থেকে একটা মারুতি ডেকে আনা হলো। অদ্ভুতভাবে এই গাড়িও হাজারবার চেষ্টার পরেও স্টার্ট নিতেই চাইল না। অগত্যা শুরু হলো এই আরণ্যক পরিবেশে গাড়ির ঠেলাঠেলি। বারবার মনে হচ্ছিল ওই ঝোপ থেকে উকি দিয়ে আমাদের অবজার্ভ করছে একজোড়া হলদে চোখ। শালা আর মাছ খেয়ে জীবনে লেগে গেছে বার, এবার গাড়ি ঠেলছি বসে বসে। হবে না। এক্ষুনি খাদে গাড়ি পড়তো। কি অবস্থা, সে কতক্ষণ ধরে এই গাড়িটাকে ঠেলাঠেলি করছি, গাড়ি আর স্টার্ট হচ্ছে না। তুমি ভাবো কি গভীর জঙ্গল এখানে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, বড় বড় গাছ, এইখানে তো মানে ওয়াইল্ড অ্যানিমেল থাকবেই, থাকবে তো জঙ্গল এলাকা। গাড়ি স্টার্ট করতে করতে মনে হচ্ছে জয়ন্তী চলে যাবে, গাড়ি আর স্টি হচ্ছে না। ঘণ্টাখানেক এইরকম চলার পর গাড়ি স্টার্ট নিল। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল গাড়ির চালক নাকি গাড়ির চাবিটাই উল্টো করে ঢুকিয়েছিল। জয়ন্তীতে ফিরে আসার পর অন্যরকম দৃশ্য দেখে মনটা হালকা হয়ে গেল। যখন এই রিসর্টে ফিরলাম, জয়ন্তী রিসর্টে, হঠাৎ কানে এলো গান মন মাঝির আই ফিরায়। সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই জমজমাটি সন্ধ্যায় গিটারের বাজনার সাথে তাল মিলিয়ে। সুযোগ বুঝে আমিও একবার সবার সাথে গলা মিলিয়ে নিলাম। গান হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন, সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। তুমি আর আমি যাই গ্রমে সরে সরে। রাত আরেকটু বাড়তেই গানের আসরটা ওপরের টেবিল থেকে নেমে এলো নিচের লনে। আগুনের আঁচে তখন প্রস্তুত হচ্ছে চিকেন বারবিকিউ। আজই গল্পের শেষ রাত, কারণ আগামীকাল এই পুরো টিমটা হয়তো এই সময় থাকবে ট্রেনের কামরায় ভাঙা মন নিয়ে ছড়িয়ে ছিটিয়ে। গান শুনতে শুনতে নিজের ঘরে এসে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা যখন ভাঙল তখন ঘড়ির কাঁটায় রাত 12টা। নিচে একটা টেবিলে আমাদের 4 জনের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। বাকিরা যে যার খাওয়া দাওয়া সম্পূর্ণ করে কেউ ঘুমিয়ে গিয়েছে, কেউ বেরিয়ে পড়েছে জয়ন্তী রিভার বেডের উদ্দেশ্যে। কেন জানি না এই গল্পের শেষটা লিখতে ইচ্ছা করছে না, কারণ গল্প ফুরিয়ে গেলে মনটাও কেমন যেন খারাপ হয়ে যায়। এই দিনগুলো আর কি ফিরবে আমার জীবনে? তাই শেষ পর্বটা তুলে রাখলাম আগামীর জন্য, যেখানে আমরা সবাই মিলে এই গল্পের শেষটা লিখব কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণে।